মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। চলন্ত ট্রেনে অমন দরদর করে কেউ ঘামতে পারে সে কথা আগে জানা ছিল না বিপ্লবের। হেমন্তের সন্ধ্যা, প্রায় খালি একটা ডাউন ট্রেনে বিপ্লব কল্যাণী থেকে কলকাতায় ফিরছিল। সারা কামরা জুড়ে সে সহ গোটা 8 যাত্রী ছড়িয়ে ছিটিয়ে জানলার পাশের সিটগুলো দখল করে বসে আছে। ঝোলা কাঁধে লোকটি উঠল হালি শহর থেকে। বগির মাঝ বরাবর দাঁড়িয়ে এদিক ওদিক খানিক ইতস্তত তাকিয়ে শেষ পর্যন্ত বিপ্লবের সামনের সিটে এসে বসল। ট্রেনের ধূসর সাদা আলোয় বিপ্লব দেখল লোকটিকে। পরনে ফ্যাকাশে নীল জামা, মলিন ধুলো জমা একটা ট্রাউজার, উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি খোঁচা খোঁচা পুরুষ্ট দাড়ি। মোদ্দা কথা, চেহারায় দীর্ঘ যন্ত্রণার ছাপ স্পষ্ট। হেমন্তের সন্ধ্যার নরম জলীয় হাওয়া হুহু শব্দে ঢুকছে জানলা দিয়ে। তার উপর ফাঁকা ডাউন ট্রেন, বেশ শীতই করছে। অথচ বিপ্লব দেখল ওঠা অবধি লোকটা সমানে ঘেমেই চলেছে। কপাল বেয়ে দরদর ঘাম ঝরছে সারা মুখে। হাত আর জামার হাতা দিয়ে যতটা পারা যায় সেই ঘাম মুছে ফেলছে লোকটা। আবার ঘামছে। মনে হচ্ছে এক্ষুনি হয়তো লোকটাকে ফাঁসি কাঠে ঝোলানো হবে, তাও বিনা অপরাধে। জীবন আর অবশিষ্ট নেই তার, কিংবা থাকলেও সে জীবনে কোনো রস আর বেঁচে নেই। অথর্বের মতো বেঁচেই চলেছে কেবল। সে কথা বলবে নাকি বলবে না সেটা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত বলেই ফেলল। একবার সশব্দে কেশে বেশ জোর গলায় বিপ্লব জিজ্ঞেস করল, কিছু মনে করবেন না দাদা, আপনি কি অসুস্থ? মানে কোনো সমস্যা হচ্ছে আপনার? লোকটি তাকালো বিপ্লবের দিকে। গায়ের জামার মতোই ফ্যাকাশে তার দৃষ্টি। অমন সাদা চোখের চাহনি এর আগে বিপ্লব কোনোদিন দেখেনি। ফ্যাস ফ্যাসে কণ্ঠে সে বলল, না না, অসুস্থ না। অসুস্থ হব কেন? না মানে এই যে ঘামছেন যে। লোকটি বিপ্লবের প্রশ্নের কোনো উত্তরই দিল না, কেবল কাঁপা কণ্ঠে হাসল। মনে হল দীর্ঘ যুগ পুরনো তার এই হাসি। বহু কষ্টে তা ফুটিয়ে তুলতে হচ্ছে মুখে। তখনকার মতো আর কথা এগোল না। ট্রেন নৈহাটি ছাড়ালো। ও দাদা, দাদা। লোকটি ডাকলো বিপ্লবকে। হ্যাঁ বলুন। একটা জিনিস দেখাবো, দেখবেন। করুণ কণ্ঠ ঝরে পড়ল। এই মরেছে, এ আবার সেলসম্যান না তো? মনে মনে বলল বিপ্লব। নির্ঘাত ঝোলা থেকে কিছু একটা বের করবে এবার। 7টা কলম মাত্র 10 টাকায়, কিংবা সস্তা মোবাইলের স্ট্যান্ড নিন একটা, মাত্র 15 টাকা। বলুন না, দেখবেন। চকচক করে উঠল লোকটার চোখ। হ্যাঁ দেখান। লোকটি ঝোলায় হাত ঢুকিয়ে যে জিনিসটা বের করে আনলো সেটা অবশ্য ট্রেনে বিক্রি হতে দেখেনি বিপ্লব। আর দেখলেও এভাবে দেখেনি। জিনিসটা একটা আয়না, 12x8 আয়না, পুরনো কাঠের মেটে ফ্রেম। ফ্রেমের উপর ইতস্তত আঁচড়ের দাগ। আয়নার বৃদ্ধত্ব সগৌরবে ঘোষণা করে চলেছে ওই দাগগুলো। আয়নার কাঁচটিও যথেষ্ট ধকল সয়েছে এতকাল। জায়গায় জায়গায় ঘষে গেছে, কিছু জায়গায় পিছনের সিলভার ক্ষয়ে গেছে। মোদ্দা কথা, বিক্রি করার মতো সুন্দর রংচঙে আয়না এটি নয়। আয়নাখানি লোকটির নিজস্ব। বিদকুটে ময়লা দাঁত বের করে ফ্যাস ফ্যাস করে হেসে আয়নাটা বিপ্লবের দিকে এগিয়ে দিয়ে লোকটি বলল, এই যে দেখুন, এটা তো আয়না। হ্যাঁ হ্যাঁ,
আয়নায় তো, আয়নায়। আপনি দেখুন না, দেখুন কি দেখতে পান। পুরনো হাসি মিলিয়ে গিয়ে মুহূর্তে লোকটির মুখ কেবল আদিম রহস্যময়তায় ছেয়ে গেল। বিপ্লবের মনে কেমন একটা অজানা সন্দেহ ভিড় করল। কি দেখতে পান মানে? আয়নায় লোকে কি দেখে? নিজের চেহারা? আপনি সেইটাই দেখুন না, দেখুন। আয়নাটা হাতে নিল বিপ্লব। যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনই, নিতান্তই সাধারণ একখানা আয়না। ঘষা কাঁচের উপরে 2 সপ্তাহ না দাড়ি কামানো বিপ্লবের মুখখানি আরো বেশি পুরনো লাগছে। রাত জেগে জেগে চোখের নিচে যে কালো ছোপ পড়েছে সেটাও বেশ ঠাহর করতে পারল সে। দেখলাম তো আমি। আয়নাটি ফেরত দিতে দিতে লোকটিকে বলল বিপ্লব। বিপ্লবের উত্তর শুনে লোকটি বেশ থতমত খেয়ে গেল। সিটিয়ে যাওয়া চোখে জিজ্ঞেস করল, হ্যাঁ, সত্যি বলছেন তো? আশ্চর্য, মিথ্যে কেন বলবো? বিপ্লবের ষষ্ঠ ইন্দ্রিয় যদিও ইতিমধ্যেই সজাগ হয়ে উঠেছে। মন বলছে কিছু তো একটা ঘটছে আশেপাশে, যেটা সে টের পাচ্ছে না, বা পেলেও এড়িয়ে যাচ্ছে। কিন্তু কি সেটা? যত সময় যাচ্ছে লোকটির ব্যবহার বিপ্লবের কেমন অদ্ভুত ঠেকছে। একে তো এমন হেমন্তের ফাঁকা ট্রেনে ঘামা, 2-1খানা সাধারণ আয়না নিয়ে এমন ভাব করছে যেন সেটা কোনো জাদুর আয়না। আর 3, লোকটিকে কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে সে, অথচ কিছুতেই মনে করতে পারছে না। বেশিক্ষণ মাথায় চাপ রাখা বিপ্লবের পোষায় না। লোকটিকে তাই এবার সরাসরি চেপে ধরল। আচ্ছা, কি ব্যাপার বলুন তো মশাই? ঝেড়ে কাশুন তো, কোনো ম্যাজিক ফ্যাজিক দেখাবেন নাকি? না না, ম্যাজিক না। উদাস হাসল লোকটি। ম্যাজিক আমি জানি না। অবশ্য আমার সঙ্গে গত কয়েক মাস যা ঘটে চলেছে সেটা কোনো ম্যাজিকের চেয়ে কম কিছু না। এতক্ষণে মোহাম্মদ পাহাড়ের কাছে পৌঁছেছে। মনে মনে হাসল বিপ্লব। সে ভাবল, আমার কাছে এখন 2টো অপশন আছে। 1, লোকটির এই আক্ষেপ সরাসরি এড়িয়ে গিয়ে পরে স্টেশনে নেমে কামরা বদলে নেওয়া, নয়তো 2, লোকটার গল্প শোনা। স্বভাবতই বিপ্লব দ্বিতীয় পথটি ধরল। মানুষের আগ্রহের তো কোনো সীমা পরিসীমা নেই, আর বিপ্লবও তো কোনো এক পর্যায়ে গিয়ে মানুষ। সোজা চোখে সে লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ঘটছে আপনার সঙ্গে? আপনি শুনবেন? হ্যাঁ? লোকটির চোখ চিকচিক করে উঠল। হ্যাঁ বলুন। বিপ্লব একটা হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, সেই নামতে হবে শিয়ালদা। চুপচাপ যাওয়ার চেয়ে আপনার গল্পই বরং শুনি, বলুন। লোকটি কয়েক সেকেন্ড জোরে জোরে দম নিল, যেন পুরো গল্পটা সাজিয়ে নিল মাথায়। তারপর আয়নাটাকে ঝোলায় পুরে একবার সারা মুখে হাত বুলিয়ে গল্প বলা শুরু করল। বলি তাহলে। আমার নাম প্রতাপ হালদার, রানাঘাটে বাড়ি। সম্ভবত খবরের কাগজে নয়তো টিভিতে আপনি আমার নাম শুনে থাকবেন। এইবার মনে পড়ল বিপ্লবের। আরে হ্যাঁ হ্যাঁ, তাই তো, 5 চারেক আগে একটা নিউজে দেখেছিলাম, কি একটা দুর্ঘটনা। আচ্ছা, মনে আসছে। কিন্তু প্রতাপ বলল, আমি একটা প্রাইমারি স্কুলে চাকরি করি। অবশ্য করতাম বললে ভালো হয়। চাকরি করতাম 5 চারেক আগে। এরকমই একদিন সন্ধ্যায় আমি কলকাতা থেকে ফিরছি। রবিবারে রানাঘাট লোকাল ট্রেন প্রায় ফাঁকা। পালপাড়া স্টেশনে ট্রেন থামতে হঠাৎ নজরে এলো
সামনের সিটের নিচে পাটাতনে একটা আয়না পড়ে আছে। কল্যাণীতেই বগি প্রায় খালি হয়ে গিয়েছিল। তেমন কাউকেই দেখতে পেলাম না যাকে যাকে আয়নার দাবিদার মনে হয়। চারপাশে একবার চোখ বুলিয়ে আমি তুলে নিলাম আয়নাটা। কেন যে আয়নাটা সেদিন তুলতে গেলাম দাদা, ফুপিয়ে কেঁদে ফেলল প্রতাপ। আধ মিনিট কেঁদে জামার হাতায় চোখ মুছে আবার গল্পটা শুরু করলো প্রতাপ। আয়নাখানা বাড়ি পছন্দ হয়ে গেল আমার। আজকের দিনে কাজ করা কাঠের প্রেমের আয়না দেখা যায় না খুব একটা। আর একবার তাকালাম আমি চারপাশে। যে দুজন দেখেছিল আয়নাটা তুলতে তারা নিজেদের খেয়ালে মগ্ন। আয়না নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাই আর দ্বিতীয় চিন্তা না করে হাত দিয়ে এটাকে একটু জেড়ে বউ দিয়ে আয়নাটাকে আমি ঢুকিয়ে নিলাম ব্যাগে। বাড়ি ফিরে গিয়ে দেখি দরজায় তালা দেও। মনে পড়ল আজকে রিনির গানের ক্লাস। রিনি আমার মেয়ে গত সপ্তাহে জানুয়ারিতে সাথে পড়েছিল। রিনিকে নিয়ে সঞ্চারী গানের ক্লাসেই গেছে। তিনজনের সংসার আমাদের, বুঝলেন? হ্যাঁ, তিনজনের সংসার। এক্সট্রা চাবি দিয়ে আমি দরজা খুলে ঢুকলাম ঘরে। স্নান করে ফ্রেশ হয়ে এক কাপ চা আর সিগারেট নিয়ে যখন ব্যালকানিতে বসেছি তখন সঞ্চারী আর রিনি বাড়ি ফিরলো। তারপর একটু গল্প গুজব করে যথাসময়ে আমরা রাতের খাওয়া সেরে শুয়ে পড়লাম। আয়নাটার কথা আমি একদম ভুলেই গিয়েছিলাম দাদা। ওঠার কথা আমার মনে পড়লো পরের দিন সকালে। স্কুলে বেরোনোর জন্য ব্যাগ গোছাচ্ছি, তখন ব্যাগের মধ্যে থেকে ওই আয়নাটা বেরিয়ে পড়লো। সঞ্চারী পাশেই ছিল। ও জিজ্ঞেস করলো, এই আয়নাটা কোথায় পেলে? আমি মুচকি হেসে কাল সন্ধ্যের কথা খুলে বললাম বলেই গেছিলাম এটার কথা। হ্যাঁ, তো সঞ্চারী আমাকে বুড়ো ভাগিয়ে বলল, কার না কার আয়না তুমি নিয়ে এলে? দূর! আরে আয়নাটা তো ভালোই, দেখো কেমন কাঠের কাজ করা। হ্যাঁ, আজকাল এমন আয়না দেখেছো কোথাও? না, দেখিনি, দেখতে চাইও না। সঞ্চারী ঝামটা মারলো। আচ্ছা বাবা, আমি না হয় এটাকে ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবো, আমি বললাম। সঞ্চারী হ্যাঁ না কিছুই বলল না। আমিও আর কথা না বাড়িয়ে স্কুলে বেরোলাম। বিপ্লব এতক্ষণ প্রতাপের মুখের ভঙ্গিমা খেয়াল করছিল। সুখ স্মৃতি বর্ণনা করার সময় মানুষের চেহারায় যে অপূর্ব আলো ছায়ার জন্ম হয় তা বোধহয় স্বর্গের বিকেলের চেয়েও মনোরম। সঞ্চারীর কথা বলতে গিয়ে প্রতাপের যন্ত্রণাকাতর মুখেও দু একবার উকি দিয়ে গেল তেমনি বিকেলের রং। তখনও আমি কিছুই টের পাইনি দাদা। আমার জীবনে কেমন অবাস্তব দুর্দিন আসতে চলেছে আমি বুঝতে পারিনি। আমি প্রথম আভাসটা পেলাম সেদিন দুপুরে। স্কুল থেকে ফিরে আয়নাটা পরিষ্কার করতে বসেছি। ভালো করে সার্ফের জলে চুবিয়ে যেই আয়নাটাকে আমি মুখোমুখি তুলেছি, আমি চমকে উঠলাম। ভেজা কাঁচের পিছনে এবড়ো খেবড়ো যে প্রতিবিম্ব দেখা যাচ্ছে সেটা আমার নয়, রিনির। আমি দ্রুত পিছনে ফিরলাম। কোনোভাবে কি পিছনে রিনি এসে দাঁড়িয়েছে চুপি চুপি? না না, সারা বাথরুমে কেবল আমি একা। গামছা দিয়ে আমি জলদি কাঁচটা মুছে ফেললাম। এবার অবশ্য ঠিকঠাক মুখই ভেসে উঠল আয়নায়। একটু
আগের ঘটনাটা নিজের মনের ভুল ভেবে আমি উঠে পড়লাম ওখান থেকে। হ্যাঁ, উঠে পড়লাম। আয়নাটাকে এনে রাখলাম আমি বেডরুমে শোকেসের উপরে। যদিও মনের মধ্যে একটা খোঁতখুঁতুনি চলতেই থাকলো, কি যেন একটা ঘটবে ঘটবে ভাব। বিকেলে বাজার যাওয়ার আগে আমি একবার আয়নার মুখোমুখি হলাম। এবার আর মনের ভুল হলো না দাদা। কয়েক সেকেন্ডের জন্য আমি স্পষ্ট দেখতে পেলাম আয়নার ভিতরে আমার মুখ নেই, বরং রিনি তাকিয়ে আছে আমার দিকে। আমি আবার শিউরে উঠলাম দাদা। দেখুন দাদা, দেখুন, ভূতে প্রেতে আমার বিশ্বাস নেই। ছোটবেলায় গল্প শুনেছি, আমি ভয়ও পেয়েছি। এই বুঝি কোনো ভূত এসে ঘাড় মোটকে দিল, ব্যাস ব্যাস, ওই পর্যন্তই। এছাড়া আমার ভূতে বিশ্বাস নেই দাদা। নেওয়ার চাপোষা আমার জীবন। বছরে একবার অষ্টমীতে পঞ্জরি দিই, দশমীতে বন্ধুদের সঙ্গে আমি মদ খাই। হ্যাঁ, আর ভূতের গল্প টল্প পড়ি, রিনিকে পড়ে শোনাই। কিন্তু রোজকার দিনে অলৌকিকতায় কখনোই আমার বিশ্বাস ছিল না। কিন্তু যেটা আমার সঙ্গে ঘটলো, সেটার কোনো লৌকিক ব্যাখ্যাও আমি খুঁজে পেলাম না। মনের ভুল নয়, আমি স্পষ্টই দেখেছি আয়নার মধ্যে রিনির মুখ। আমি তখনই সঞ্চারীকে কিছু জানালাম না। ধীর পায়ে আমি বাজারে বেরিয়ে গেলাম। বাজার থেকে ফিরে এসে আমি গেলাম তাসের আড্ডায়। ঘন্টা দুয়েক তাস পিটিয়ে যখন বাড়ি ফিরলাম দাদা, ততক্ষণে অবশ্য আবার স্বাভাবিক হয়ে গেছি অনেকটাই। আমি মনে মনে ভাবলাম যে দুপুরে ঘুম ভেঙে আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, ঘুম চোখে ভুলই দেখেছি হয়তো। কিন্তু কিন্তু পরের দিন আবার একই ঘটনার পুনরাবৃত্তি। এবার স্কুল বেরোনোর আগে। আর এবার আমি সত্যি সত্যি ভয় পেলাম। এসব কি ঘটছে আমার সঙ্গে? আয়নার মধ্যে আমি রিনির মুখ কেন দেখছি? মনে মনে ভাবলাম, স্কুল থেকে বাড়ি ফিরেই এই আয়নাটাকে আমি বিদায় করব। আয়নাটাকে আমি আর শোকেসের ওপর রাখলাম না দাদা। বাই চান্স সঞ্চারী যদি তাকায়, তাহলে কি জানি কি দেখে নেবে ওটাকে। তাই আমি দেরাজের মধ্যে রেখে দিলাম। দুপুরে আমি স্কুল থেকে ফিরে দেখি সঞ্চারী ওই আয়নার সামনে বসে কপালে সিঁদুর দিচ্ছে। আমায় দেখে সে এসে বলল, আয়নাটা কিন্তু ভালোই, পুরনো হলেও মুখটা বড্ড সুন্দর দেখায়। আমি একটু ততমত খেয়ে প্রশ্ন করলাম, আর মুখ দেখছো তুমি আয়নায়? আমার মূর্খ প্রশ্ন শুনে সঞ্চারী খিলখিল করে হাসলো, মুখ বেঁকিয়ে বলল, কার আবার? তোমার? আমি তো সব আয়নায় তোমার মুখই দেখি। আমি ওর উত্তর শুনে বুঝলাম ও কিছুই টের পায়নি। দ্বন্দ্বে পড়ে গেলাম আমি। তাহলে কি আমি সত্যি ভুল দেখেছি? তিনবার ভুল দেখলাম? এও কি সম্ভব? একটানা বলে এবার থামলো প্রতাপ। নাক টেনে ঢোক গিলে আবার বলতে শুরু করলো, জানেন দাদা, মাঝে মাঝে জীবনে এমন বাঁক আসে যা পূর্বের সমস্ত চিন্তা ভাবনা, প্ল্যান, পরিকল্পনা সবকিছু গুলিয়ে দিয়ে যায়। আমাদের ছোট্ট পরিবারে এমনই এক বাঁক এলো ঠিক তার পরের দিন। আমার এমনি কিছু কাজ থাকায় আমি পরের দিন ছুটি নিয়েছিলাম। ঘরে বসে সেসব কাজ মেটাচ্ছি, হঠাৎ স্কুল থেকে ফোন এলো। হেডমাস্টার ফোন করে বললেন, প্রতাপ বাবু, তাড়াতাড়ি স্কুলে আসুন, একটা দুর্ঘটনা ঘটেছে। কি দুর্ঘটনা জিজ্ঞেস করার আগেই উনি ফোন কেটে দিলেন। সঞ্চারী গেছে ওর বাবার বাড়ি, পাশের পাড়াতেই। দরজায় তালা লাগিয়ে আমি ছুটলাম স্কুলে। গিয়ে কি দেখলাম জানেন দাদা? আমার মেয়ে রিনি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে মাথা ফেটে মারা গেছে।
এই শুরু হলো দাদা আমার জীবনের বিপর্যয়। সঞ্চারীর কানে যখন খবর পৌঁছলো, বেচারি অজ্ঞান। জ্ঞান ফিরলে কান্নাকাটি করতে করতে ফের অজ্ঞান হয়ে যায়। আমাদের একমাত্র মেয়ে দাদা। একমাত্র মেয়ে দাদা। বুঝতেই পারছেন। কণ্ঠ জড়িয়ে এলো প্রতাপের। একটু থেমে চোখের জল মুছে নিল সে। তো আয়নার কথাটা আমি পুরোপুরি ভুলে গেলাম। আমি স্কুল থেকে ছুটি নিলাম মাসখানেকের। তারপর সঞ্চারীর শরীর ভেঙে পড়ল। ওর সেবা করতে করতে আমার দিন যায়। ওর বাবা মাকে আমি ডেকে নিলাম এই বাড়িতে। আয়নাটা তখনও শোকেশের ওপরে স্ট্যান্ড করা। 3-4-5 পর হঠাৎ একটা বিকেল বেলা আমার খেয়াল পড়লো ওটার দিকে। আর সঙ্গে সঙ্গে আমার সারা গায়ে যেন বিদ্যুৎ খেলে গেল। আমার মনে পড়ল, আমি আয়নার মধ্যে তো রিনির ছবি দেখেছিলাম। তাহলে কি এও কি সম্ভব? ভয়ে ভয়ে আমি তাকালাম আয়নার গভীরে। এবার অবশ্য আমার নিজের মুখে ফুটে উঠল। বুঝতেই পারছেন তো দাদা, আমি তখনও দ্বন্দ্বে পড়ে আছি। অলৌকিকতায় আমার বিশ্বাস নেই দাদা, কিন্তু যা ঘটলো আমার সঙ্গে সেটাই কি নিতান্তই যদি তা মনের ভুল না হয়, তবে তারপর আরো 2 দিন গেল। সঞ্চারীর জ্বর কমতির পথেই। শরীর অবশ্য শুকিয়ে কাঠ হয়ে গেছে এই কদিনেই। রিনি চলে যাওয়ার পর সেদিনই প্রথম ও বিছানা ছেড়ে উঠে ঘোরাঘুরি করছিল ঘরে ওর মায়ের সঙ্গে। বাজারে যাব তাই টাকা আনতে আমি বেডরুমে ঢুকেছি। যথারীতি শোকেসের ওপর আয়নাটা রয়েছে। আমি আর চোখে আয়নাটার দিকে তাকাতেই আমার মাথা ঘুরে গেল। না চাইতেই গলা দিয়ে অস্ফুটে একটা চিৎকার বেরিয়ে এলো। আবার মুখ বদলে গেছে, আয়নায় বদলে গেছে। এবার সঞ্চারীর মুখ। হে ভগবান, রিনি মারা যাওয়ার আগে তো আমি ওর মুখে দেখেছিলাম আয়নায়। এখন সঞ্চারীর। আয়নাটাকে আর বাড়িতে রাখার সাহস হলো না আমার। আমি ওটাকে নিয়েই বেরোলাম বাজার। পাড়ার ড্রেনে আয়নাটাকে ফেলে বাজার করে আমি যখন বাড়ি ফিরলাম ততক্ষণে সন্ধে নেমেছে। আমি শোয়ার ঘরে গেলাম। বিছানায় জড়সড় হয়ে শুয়ে আছে সঞ্চারী। এখন কেমন লাগছে চারি? ম্লান হাসলো সঞ্চারী। তুমি কেমন আছো? আমি ওর কপালে হাত দিলাম। জ্বর প্রায় নেই। ওর গালে একটা চুমু খেলাম আমি। ঈষৎ গরম গাল। আমার স্পর্শ পেয়েই মনে হয় কেঁদে ফেলল সঞ্চারী। আমার ভয় করছে প্রতাপ, আমার খুব ভয় করছে। কাঁদতে কাঁদতে চারি বলল এই কথাটা। আমি চারির চোখের জল মুছিয়ে দিয়ে বললাম, ভয় পেলে চলে নাকি? রিনি আমাদের সঙ্গেই থাকবে চারি। সারা জীবন আমাদের সঙ্গেই থাকবে। রিনির নাম শুনে সঞ্চারী কেমন শিউরে উঠল। হঠাৎ অতীতের কোনো দুর্ঘটনার কথা মনে পড়লে মানুষ যেমন শিউরে ওঠে, ঠিক তেমন এতদিন নিজের অসুস্থতার কারণে হয়তো রিনির চলে যাওয়াটা
মনে থাকলেও মনে পড়ছিল না সঞ্চারীর নামটা উচ্চারণ করে আমি আবার যেন মনে করিয়ে দিলাম। তারপর সঞ্চারীকে ঘুম পাড়িয়ে আমি বারান্দায় এসে বসলাম। আয়নার কথা মনে পড়লো আবার। আবার কি একটা বিপর্যয় আসতে চলেছে আমার জীবনে, নাকি পুরোটাই আমার মনের ভুল? ভাবনায় তলিয়ে গেলাম আমি। বিপর্যয় এলো, বুঝলেন দাদা? হ্যাঁ, বিপর্যয় এলো। ঠিক ঠিক 3 দিন পর। সঞ্চারী তখন একরকম সুস্থ, তবুও ও মারা গেল দাদা, মারা গেল। মাঝরাতে ঘুম ভেঙে আমায় বলল, 1 গ্লাস জল দাও না। আমি জল দিলাম। তারপর ও বলল, গলাটা কেমন জানি ভার হয়ে আছে। আমার এই বলে সেই যে কাশি শুরু করলো। কাশতে কাশতে রক্ত বমি হয়ে বাড়িতেই মারা গেল আমার চারি। এতক্ষণ প্রতাপ ফুঁপিয়ে কাঁদছিল, এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো সে। এতক্ষণে পুরো বগই খালি হয়ে গেছে, কেবল ওরা দুজন। ট্রেনও ব্যারাকপুর থেকে গ্যাল্প করেছে সোজা দমদম। এই অবস্থায় কি করবে বুঝতে না পেরে বিপ্লব প্রতাপের দিকে একটা সিগারেট এগিয়ে দিল। নিন। কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরালো প্রতাপ। থ্যাঙ্কস। কি জানেন তো দাদা, মৃত্যু একটা অদ্ভুত জিনিস। হ্যাঁ, প্রথম মৃত্যু আপনাকে যেমন দুর্বল করে, দ্বিতীয় মৃত্যু করে দেয় পাথর প্রমাণ শক্ত। চারির মৃত্যুতে আমার সঙ্গে সেটাই হলো। আমি কেমন বোবা হয়ে গেলাম দাদা। কয়েকদিন পর শ্বশুর শাশুড়ি নিজেদের বাড়ি চলে গেল। আমার সঙ্গে তো আর সেই অর্থে তাদের কোনো সম্পর্কই রইল না। পৃথিবীর কারোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক রইল না। আমি স্বাধীন হলাম। 3 দশেক কাটলো। একাই চলছিল আমার জীবন। 1 বেলা রান্না করি, 3 বেলা খাই। মাঝে মধ্যে চূর্ণির ধারে গিয়ে বসি, যেখানে ভাগীরথী আর চূর্ণি মিশেছে ওইখান। চারির ভারী পছন্দের জায়গা ছিল ওটা। ছুটি ছাটা পেলে আমরা দুজনে গিয়ে বসতাম ওইখানে। আয়নাটার কথা যে মনে পড়ে না তা নয়, কিন্তু ঠিক বিশ্বাস করে উঠতে পারি না। মনে হয় কোনো স্বপ্ন দেখেছি আমি। অমন কোনো আয়না আমার বাড়িতে কোনোদিন ছিলই না। আরো কিছুদিন গেল, আমি আবার স্কুলে যাওয়া শুরু করলাম। কাজের মধ্যে থাকলে দুঃখ যাপনের হার খানিকটা কমে। একদিন স্কুল থেকে ফিরেছি, জামা কাপড় ছেড়ে বারান্দায় এসে দেখি সেই আয়না বারান্দার এক কোণে চেয়ারের উপরে রাখা। চমকে উঠলাম আমি। এই আয়না আমি নিজের হাতে সেদিন ট্রেনে ফেলে এসেছি। তাহলে কি সত্যি সত্যি এই আয়নাটা সাধারণ কোনো আয়না নয়? এই চিন্তাটা আমার মাথায় আসতেই যতটা না শিউরে উঠলাম, তার চেয়ে বেশি রাগে ঘৃণায় আমি কুঁকড়ে গেলাম ভিতরে ভিতরে। বুঝতে বুঝতে তাকালাম আমি আয়নাটার দিকে। অলৌকিক অতিলৌকিক যাই হোক, এই আয়নাটার কারণে আমি আমার সব হারিয়েছি। সব দোষ এই আয়নাটার। হ্যাঁ, এই আয়নাটার।
এক নিঃশ্বাসে ওটাকে আমি চেয়ার থেকে তুলে দরজা খুলে বাইরে এসে আবার ছুঁড়ে মারলাম ট্রেনে। হাওয়ায় তাকিয়ে বললাম, দূর হ আমার চোখের সামনে থেকে। কিন্তু তাও ওর হাত থেকে আমি নিস্তার পেলাম না দাদা। দুদিন পর সেটা আবার ফিরে এলো, এবার বেডরুমে শোকেসের উপর। আবার ফেলে দেওয়ার জন্য ওটাকে আমি ধরেছি, অমনি আমার মনে হলো হাওয়া থেকে চেরা গলায় কি যেন আমাকে বলছে, আমি থাকবো তোমার সঙ্গে, আমায় ফেলে দিও না। আয়নার দিকে তাকালাম, আমি স্পষ্ট দেখলাম আয়নাটা ফ্যাস ফ্যাস করে হাসছে। কাঁচটা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে, একটা মুখ তৈরি হচ্ছে কাঁচের মধ্যে, নাকি আয়নাটাই একটা মুখ হয়ে উঠছে ধীরে ধীরে, সেটা বুঝতে পারলাম না আমি। শুধু মনে হলো কাঁচ কথা বলছে, পৈশাচিক হাসি হেসে সে বলছে, কাছে রাখো আমায়, আমি থাকবো তোমার সঙ্গে, কাছে রাখো, কাছে রাখো আমায়। তুমি অনেক কিছু জানতে পারবে, কে কবে মরবে, কিভাবে মরবে, আমি তোমাকে সব বলবো, সব কিছু। রাখবে না আমাকে, রাখবে না? আয়নার কথা শুনেই কিনা জানি না, কেমন একটা নেশায় চেয়ে ধরলো আমার মনকে। অবশ হয়ে গেল সকল পার্থিব চিন্তা চেতনা, আর ফেললাম না ওকে, রেখে দিলাম। বলা বাহুল্য, এক অভূতপূর্ব কৌতূহল সৃষ্টি হয়েছে তখন আমার মনে, মৃত্যুকে জানার কৌতূহল। বিপ্লব খেয়াল করল ক্রমশ কুটিল হয়ে উঠছে প্রতাপের মুখ। রিনি, চারি এদের কথা বলার সময় যে সরল যন্ত্রণার ছায়া ওর মুখে লেগেছিল তা যেন কোথায় হারিয়ে গেছে। ধীরে ধীরে ওর মুখ ঘিরে ফেলছে এক ক্রূর কুয়াশার মেঘ। ঠিক 1 মাস পর আমার শ্বশুর মারা গেল। আমি কিন্তু মরার 3 দিন আগেই টের পেয়েছিলাম, আর কেউ জানতো না, কেউ না, কেবল আমি জানতাম যে উনি মারা যাবেন। কিভাবে মারা যাবেন তাও আমি জানতাম। আয়নায় দেখেছিলাম, আমি আয়নায় দেখেছিলাম। এর দিন 15 পর মারা গেল আমার একমাত্র বন্ধু। ছোটবেলা থেকে আমরা একসঙ্গেই ছিলাম, কেবল আমি টের পেয়েছিলাম যে ও মারা যাবে। হাসল প্রতাপ, বিপ্লবের দিকে তাকালো, তারপর কণ্ঠ অসম্ভব ঝাপসা করে বলল, কেবল টের পাইনি যে আমি ওকে মেরেছিলাম। যেদিন ও মারা গেল সেদিন সন্ধ্যায় ওর সঙ্গে আমি বেরিয়েছিলাম। রানাঘাট সদর ছাড়িয়ে পায়রাডাঙ্গার দিকে আসতে রাস্তার পাশে একটা পুকুর পড়ে, বেশ গভীর, বেশ গভীর। ও সাঁতার জানতো না। মাত্র 3 মিনিট লেগেছিল। তারপর মারলাম আমার শালাকে। রোড অ্যাক্সিডেন্ট, এটা রোড অ্যাক্সিডেন্ট। ব্রেক ফেল করিয়ে দিয়েছিলাম ওর বাইকের, ব্রেক ফেল করিয়ে দিয়েছিলাম।
শাশুড়িকে মারতে অবশ্য আমার খুব বেশি কষ্ট হয়নি, একদম না। হ্যাঁ, এমনিতেই তো খুব অসুস্থ ছিলেন, তারপরে ছেলে মেয়ে স্বামী সব হারিয়ে একেবারে ভেঙে পড়েছিলেন। আলতো একটা টোকা দিতেই কাজ হয়ে গেল। আমার আর কোনো কাছের লোক রইল না দাদা। কেউ না। আর কেউ রইল না। কাঁদতে কাঁদতেই হাসছে প্রতাপ। শুধু শুধু এই আয়না, হ্যাঁ এই আয়না, এটাই রয়ে গেছে আমার কাছে। শুধু এইটাই রয়ে গেছে, আর কেউই রইল না আমার কাছে। তিনটে খুন করেছি আমি দাদা, তিনটে। অবশ্য আমি না মারলেও ওরা মরতো। হ্যাঁ, ওরা মরতো। কি জানেন তো দাদা? হ্যাঁ, কি জানেন তো, ঠিকঠাক খুন করার মধ্যে একটা আনন্দ আছে। একটা আনন্দ আছে। পারফেক্ট মার্ডার নামে একটা গল্প পড়েছিলাম একখানে, অনেক আগে আর কি। একটা গল্প পড়েছিলাম, পারফেক্ট মার্ডার। আমি কিন্তু পেরেছি দাদা। হ্যাঁ, আমি কিন্তু পেরেছি পারফেক্ট খুন করতে। পুলিশ আমার টিকিটিও ধরতে পারেন। ওরা বলছে এগুলো সব নাকি অ্যাক্সিডেন্ট। সব নাকি অ্যাক্সিডেন্ট, পারফেক্ট মার্ডার নয় বলুন। ক্রমশ হাঁটুর উপর ঝুঁকে এলো প্রতাপের মুখ। অনবরত কেঁদে চলেছে সে। সব হারিয়ে গেল দাদা, আমার সব হারিয়ে গেল, কিচ্ছু রইল না। আমার কিছু রইল না। হরিণী আমার চারি, আমার চারি। কথা বলতে বলতে ঝোলা থেকে আবার আয়নাটাকে বের করলো। আমি কতবার চেষ্টা করেছি দাদা আয়নাটাকে ফেলে দেওয়ার। হ্যাঁ, আমি কিন্তু চেষ্টা করেছি। আমি বহুবার আমি মন থেকে আমি চেষ্টা করেছি এটাকে ফেলে দেওয়ার। আমি পারিনি। আমি পারিনি। কত লোককে আমি দেখিয়ে বলেছি, আচ্ছা দেখো তো আয়নার মধ্যে কি দেখতে পাও, দেখো তো। ভেবেছি কেউ একজন যদি আমার মতো অন্য কোনো মুখ দেখতে পায়, তাকে আমি দিয়ে দেবো আয়নাটা, তাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি একা কেন এমন যন্ত্রণা নিয়ে বাঁচবো বলুন? একা কেন বাঁচবো? একা বাঁচবো না। হ্যাঁ, না, সবাই যন্ত্রণা পাক, সবাই পাক। হ্যাঁ, সবাই খুন করো। আমার একার হাতে কেন রক্ত লাগবে?
কিন্তু আমি কাউকে পেলাম না দাদা, আমি কাউকে পেলাম না। প্রায় প্রত্যেক সপ্তাহে আমি একটা করে খুন করি। আমাকে একটা করে খুন করতে হয়, আমাকে 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 একটা করে খুন করতে হয়। আমি করি জানেন দাদা, প্রায় প্রত্যেক সপ্তাহে একটা করে করি। হ্যাঁ, প্রমাদ গুনল বিপ্লব। প্রতাপ যা বলছে তা যদি সত্যি হয় তাহলে সে একজন খুনি প্লাস সাইকোলজিক্যাল পেশেন্ট। আয়না ফায়না বাজে কথা, এসব খুনিদের এরকম স্বভাব থাকে। চারপাশে তাকালো বিপ্লব, সারা বগি খালি। এবার সে সভয়ে তাকালো প্রতাপের দিকে। আয়নাটাকে দুহাতে ধরে ঝুঁকে পড়ে এখনো কেঁদে চলেছে সে। বিপ্লবের দিকে তার কোনো খেয়ালই নেই। ট্রেন দমদম ঢুকছে। আর সময় নষ্ট করল না বিপ্লব। এরকম একটা লোকের সঙ্গে 1 মিনিট বসে থাকাও বিপজ্জনক। প্রতাপ কিছু বুঝে ওঠার আগেই দ্রুত পায়ে দাঁড়িয়ে পড়ল সে। তারপর এক ছুটে দরজার সামনে এসে লাফিয়ে নামলো স্টেশনে। ট্রেন তখনও পুরোপুরি থামেনি, ঘষে ঘষে এগোচ্ছে। প্রতাপ যদিও এসব কিছুই খেয়াল করেনি, সে কেঁদেই চলেছে। ট্রেন থামলে কি মনে হওয়ায় কয়েক পা হেঁটে একবার জানলা দিয়ে ভেতরে তাকালো বিপ্লব। কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে প্রতাপের চোখ। মুখের অবয়ব কখনো করুণ, কখনো ক্রূর, ক্ষণে ক্ষণে বদলে যাচ্ছে। ওর মুখের থেকে চোখ ফেরাতে গিয়ে এক পলকের জন্য বিপ্লবের দৃষ্টি পড়ল আয়নাটার উপর। সাধারণ কাঠের ফ্রেমের আয়না, হালকা ঘষা কাঁচ, ট্রেনের আলোর নিচে জলজল করছে। এই এক পলকের চাহনিতেই সে দেখতে পেল একটা মুখ আয়নার মধ্যে। বিপ্লবের দিকেই তাকিয়ে আছে। মুখটি তার নিজের নয়, প্রতাপেরও নয়, কিন্তু যার মুখ তাকে বিপ্লব চেনে। শিউরে পিছিয়ে এলো বিপ্লব। তার সর্বাঙ্গ কেঁপে উঠল। সেই সঙ্গে হুইসেল বাজিয়ে ট্রেনও ছেড়ে দিল। ঝাপসা চোখে বিপ্লব দেখল জানলা দিয়ে প্রতাপ তাকিয়ে আছে ওর দিকে। কান্না থেমে গেছে ওর। মুখে নেমেছে অপার্থিব পৈশাচিকতা। উচ্চস্বরে হাসতে হাসতে সে বলছে, আপনি দেখতে পেয়েছেন, আপনি দেখতে পেয়েছেন। আমি জানি আপনি দেখতে পেয়েছেন। আয়না বলেছে আমাকে, আয়না বলেছে আমাকে। ভয় নেই দাদা, ও ঠিক আপনাকে খুঁজে নেবে। হ্যাঁ, ও ঠিক আপনাকে খুঁজে নেবে, ভয় নেই। অপেক্ষা করুন, রক্তের স্বাদ আপনিও পাবেন। অপেক্ষা করুন। মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।